প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করো। আশা রাখি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে ভালো আছো, নিরাপদে আছো। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছি। খুব শীঘ্রই তোমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। আমরা তোমাদেরকে শ্রেণী কক্ষে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে এই সুদিনের অপেক্ষা করে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা খুব ভালো করে জানো যে আমি তোমাদের চতুর্থ বর্ষের যে পেপারটি পড়িয়ে থাকি সেটা হলো ফরেন রিলেশনস অফ বাংলাদেশ, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। আমি প্রতি ক্লাসেই তোমাদেরকে কিছু গদবাঁধা কথা বলে থাকি। সে কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে তোমাদেরকে বারবার করে মনে করিয়ে দেওয়া যে এই মুহূর্তে তোমাদের মূল দায়িত্বটা কি। আমি তোমাদেরকে প্রতি ক্লাসেই বলি যে এখন তোমরা মনে করো সম্মানের শেষ বর্ষে অবস্থান করছো। নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের প্রায় 2টি বছর পার হয়ে গেল, কিন্তু সময় তো সামনের দিকে এগিয়ে চলছে, সময়কে তো থামিয়ে রাখার কোনো উপায় নেই। তো এই যে আমরা পিছিয়ে পড়লাম, এই যে তোমরা পিছিয়ে পড়লে, এইটুকুকে আমরা যেন ওভারকাম করে আমরা আবার সামনের দিকে আরও দৃঢ়প্রত্য এগিয়ে যেতে পারি। এই জন্য তোমাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে। পাস্ট ইজ পাস্ট, একটি মুহূর্ত আমরা ফিরিয়ে আনতে পারবো না জীবন থেকে। তো জীবনে আমরা একটি মুহূর্ত ফিরিয়ে আনতে পারবো না। কাজেই এই মুহূর্ত থেকে তোমাদের যে কাজটা করা অবশ্য কর্তব্য সেটা হলো একাডেমিক পড়াশোনাটাকে গুছিয়ে নাও এবং ভবিষ্যতে তোমরা যে যে ফিল্ডে কাজ করতে চাও, কেউ যদি বিসিএস ক্যাডার হতে চাও, কেউ যদি সরকারি চাকরি করতে চাও, কেউ যদি ব্যাংকিং সেক্টরের দিকে যেতে চাও, অথবা কেউ যদি স্বাধীনভাবে ব্যবসা করতে চাও, যে যে সেক্টরের দিকে তোমাদের লক্ষ্য বা ভালো লাগা বা ভালোবাসা বা বাস্তবতা যেটা তোমাদেরকে যেটা তোমাদের বিবেককে সায় দেয় যে এটা করা উচিত, আমার মনে হয় সেই লক্ষ্যটাকে স্থির করে তোমাদের একটু একটু করে সেই দিকে আগানো উচিত। যেহেতু আমরা 2টা বছর একটা ভিন্ন অবস্থার মধ্যে দিয়ে গেলাম, কাজেই তোমাদের এখন দ্রুত এই জ্বরটা কমিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে দ্রুততার সাথে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। অলরেডি অনেক ইয়ারের পরীক্ষার তোমরা জানো যে সময়সূচি ঘোষণা করা হয়ে গেছে এবং তোমাদেরও কিছুদিনের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে বলে আমি মনে করছি। কাজেই যে ক্লাসগুলি তোমরা এই প্যান্ডামিকের মধ্যে পেলে, এই অনলাইন ক্লাস, অনেকেই হয়তো এই সুযোগটুকুও পায়নি। আমি বলবো তোমরা এখন পুরো দমে পড়াশোনায় মন দাও, মন দিয়ে দ্রুততার সাথে সিলেবাসটা যতটুকু আমরা পড়াতে পেরেছি। আমি আরেকটা কথা মনে করে দিই যে এই অনলাইন ক্লাসের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে থাকি বিভিন্ন টপিকে। সেটাকে বিস্তারিত আলোচনা করা বা তোমরা কতটা বুঝতে পারলে, কোথায় তোমাদের সমস্যা, সেই বিষয়গুলি বোঝানোর আমাদের কোনো সুযোগ নেই। আশা রাখি খুব শীঘ্রই আমরা সেই সুযোগটা পেয়ে যাব। তো যে পর্যন্ত না পাচ্ছি তোমরা কি করবে, বিভিন্ন যে তোমাদের এতগুলি পেপার, এখন এই পেপারগুলির জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে প্রত্যেকের ক্লাস তোমরা মন দিয়ে করবে এবং এই গাইডলাইনগুলোকে কাজে লাগিয়ে তোমরা যেদিন যে টপিকটা আলোচনা করা হচ্ছে যে পেপারে, ওই পেপারের টপিকটা তোমরা সুন্দর করে গুছিয়ে নোট তৈরি করে ফেলবে। তাহলে দেখবে যে তোমরা পরীক্ষার আগে গিয়ে আর হিমশিম খাচ্ছ না, একটু একটু করে তোমরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারো। যারা এই পদ্ধতিটা অবলম্বন করবে না তাদের কিন্তু একটা খুব কঠিন একটা অবস্থার মধ্যে পড়তে হবে, কারণ পরীক্ষাগুলি গ্যাপও খুব কম হবে এবং অতি দ্রুতই শুরু হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে অন্যান্য ইয়ারগুলিকে দেখে। কাজেই আমি বলবো যে তোমরা যারা নিয়মিত পড়াশোনা করছো তারা তো করছোই, যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছো কবে খুলবে, কী হবে না হবে, এই সমস্ত কিছুকে পাশে ফেলে আমার মনে হয় তোমরা একাগ্রচিত্রে পড়াশোনায় মন দাও এবং পাশাপাশি ওই যেটা বললাম, যার যেদিকে লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা যেরকম, সেইভাবে তোমরা একটু একটু করে পদক্ষেপ নাও। একটু একটু প্রতিদিনের অল্প একটু ইতিবাচক কাজ, ভালো কাজ কিছুদিন পরে কিন্তু একটা সমষ্টিক কাজে পরিণত হয়।
প্রতিদিন একটু একটু করে কিছু করো, প্রতিদিন 1 ঘন্টা মানে কোয়ালিটি টাইম পড়াশোনার জন্য দাও। এটাই তোমার জন্য একটা ভালো ফল বয়ে আনবে, এটা তুমি একটা হ্যাবিটও তৈরি হবে, তখন তুমি না পড়লে আর ভালো লাগবে না। আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, পড়াচ্ছি, তোমরা পড়ছো। এটা এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট যেটা মানে বিশালতা অনেক অনেক কিছু এর অন্তর্ভুক্ত, বা তুমি চাইলে অনেক কিছু এর মধ্য দিয়ে জানতে পারো। এই যে এতগুলি পেপার, এই পেপারগুলির মধ্য দিয়ে কত নতুন নতুন বিষয় আমাদের জানার আছে, কত মজার মজার বিষয়। একজন সচেতন শিক্ষার্থী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়গুলি জানা একদম আবশ্যক। যে আমরা একটা স্বাধীন দেশে বাস করছি, শুধু একটা সার্টিফিকেট অর্জন করেই আমার শিক্ষা কার্যক্রম সমাপ্ত হবে, এটা হতে পারে না। আমি সচেতন, আমি একদম স্মার্ট। আমরা স্মার্ট বলতে কি বুঝি? স্মার্ট বলতে পোশাক আশাকে স্মার্ট না, স্মার্ট বলতে শুধু ইংরেজিতে সুন্দর করে কথা বলতেই পারে স্মার্টনেস না। স্মার্টনেস হলো চৌকসতা, মানে বুদ্ধিমত্তার সাথে যে কোনো পরিস্থিতি, যে কোনো বিষয়, যে কোনো পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। এবং এই যে মানিয়ে নেওয়া, এই যে বিষয়বস্তুকে উপস্থাপন করা, ফেস করা যে কোনো পরিবেশ, এগুলো কিন্তু জ্ঞান অর্জনের মধ্য দিয়ে হয়। তুমি যত বেশি একটা বিষয় সম্পর্কে জানবে, তুমি তত বেশি সেই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে পারবে। তুমি যদি একটা বিষয় বিস্তারিতভাবে জানো, সেটা তুমি সংক্ষিপ্তভাবে তুলে ধরতে পারবে। কিন্তু তুমি একটা বিষয় যদি জানোই অল্প, সেটাকে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ নেই। তো আমরা এই রাষ্ট্রবিজ্ঞান পড়ে আমাদের বাংলাদেশ পলিটিক্স, তারপরে তোমার ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই যে বিষয়গুলি, এগুলি আমাদের কিন্তু বাড়তি একটা নলেজ, একাডেমিক কার্যক্রমের জন্য আমরা এটা পড়ছি। এবং যেটা নাকি বলে যে তোমার আউট নলেজ, যেটাকে আমরা সাধারণ কথায় বলে থাকি, যে আমাদের যে বাড়তি যে জ্ঞান, আমাদের বিশ্বে কোথায় কি হচ্ছে, আমার দেশের মধ্যে কি হচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা না জানতে পারি, তাহলে আমি মনে করবো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে বা রাষ্ট্রবিজ্ঞানের মানে একজন হিসেবে তুমি নিজেকে দাবি করতে পারবে না। আমরা সব জানতাম না, কেউ সব কিছু জানে না। একজন যত পণ্ডিত ব্যক্তি হোক, কেউ সব কিছু জানতে পারে না। কিন্তু মোটামুটিভাবে যে বিষয়গুলি আমাদের না জানলেই নয়, সেগুলো আমাদের জানতে হবে। এবং আমি বলি যে এই যে টপিকগুলি এত ইন্টারেস্টিং, তোমরা যদি একটু এর সঙ্গে একাডেমিক ভালো রেজাল্টের সঙ্গে সঙ্গে একটু নিজে মনে রাখার জন্য একটু মন দিয়ে, একটু ভালোবাসার সংযোগ ঘটিয়ে তোমরা যদি বিষয়গুলিকে আয়ত্ত করো, মানে মনে রাখার চেষ্টা করো, এটা তোমাদের জন্য অনেক বেশি ফল দেবে। আজকে দেখি যে আগের যে টপিকগুলি আলোচনা করা হয়েছে, সেগুলি আমি আশা রাখি তোমরা ইতিমধ্যে সেগুলি আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা নোট করে নিয়েছো। আজকে যে বিষয়টা আলোচনা করবো, এটা খুবই সহজ বিষয় এবং খুবই তোমাদের মানে ছোটবেলা থেকে একটু একটু করে জেনে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। কিন্তু আমি যে কথাটা মনে করে দিই যে ছোটবেলায় একটা জিনিস জানা এবং আজকে সেই জিনিসটাকে অনার্স 4th ইয়ারে উপস্থাপন করার মধ্যে পার্থক্য আছে। কারণ তোমার নম্বর বেড়ে গেছে, তুমি ওজনে ভারী হয়ে গেছো, তোমার কাছে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। কাজেই তোমাদেরকে তোমরা যত বেশি একটা প্রশ্নের উত্তরের মধ্যে তথ্য উপাত্ত দিতে পারবে, উল্লেখ করতে পারবে, তোমার প্রশ্নের মান তত বেশি সমৃদ্ধ হবে। এবং আমরা কি করি, আমরা কয়েকটা গাইডলাইন দিয়েছি, কয়েকটা পয়েন্টস এখানে আমি র্যান্ডম স্যাম্পলিংয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টস লিখেছি। তোমরা যদি মনে করো যে না, এই অল্প কয়েকটা পয়েন্টস লিখলে আমি ভালো নাম্বার পাবো না, আমাকে আরও কিছু লিখতে হবে, অবশ্যই তুমি এর সঙ্গে অ্যাড করতে পারো। আবার যদি কেউ মনে করো যে না, আমি তো অত দ্রুত লিখতে পারি না, আমাকে ফুল আনসার করতে হবে, প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে আমাকে হল থেকে বের হতে হবে, কাজে আমি এইটুকের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবো, এইটুক লিখলেও তোমার একটা স্ট্যান্ডার্ড উত্তর হবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু তোমরা যদি এর চেয়ে ভালো কিছু অ্যাড করতে চাও, অবশ্যই এর সঙ্গে আরও যে জিনিসগুলি আমি উল্লেখ করিনি সেগুলি তুমি অ্যাড করো। একই জিনিসের পুনরাবৃত্তি করো না, শুধু পয়েন্টস বাড়ালেই, বেশি লিখলেই কিন্তু নাম্বার পাওয়া যায় না। যিনি তোমার খাতাটা চেক করবেন, যিনি তোমার খাতাটা নিরীক্ষণ করবেন, তিনি কিন্তু একটু দেখেই বুঝতে পারবেন যে তুমি কতটা পড়াশোনা করেছো বা তোমার ডেপথ অফ নলেজ কতটা। কাজেই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সময় তুমি অবশ্যই সতর্ক থাকবে। তো এখন দেখো আজকের যে টপিকটা, সেটা হলো ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি বলতে আমরা কি বুঝি? সম্ভবত আমি একটি ক্লাস
অন্যটা এই পররাষ্ট্রনীতির উপর অন্য একটা টপিক আমি নিয়েছিলাম। তো পররাষ্ট্রনীতি বলতে আমরা কি বুঝি? পররাষ্ট্রনীতি শব্দটা মধ্যে দেখো, পর রাষ্ট্র, পররাষ্ট্র, এরপরে নীতি। তাহলে পররাষ্ট্রের আগে আমি আগে নিজ রাষ্ট্রে আসি। নিজ রাষ্ট্রের মধ্যে একটা দেশের অভ্যন্তরে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমি যখন বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাব, সেটাই হবে পররাষ্ট্র নীতি। মানে অন্য রাষ্ট্রের সঙ্গে যে নীতির মধ্য দিয়ে আমি সম্পর্ক স্থাপন করব, সেটাই হবে ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি। মোদ্দা কথা কি? মোদ্দা কথা হলো, মানে এটা কেন দরকার? আমরা বলতে পারি যে আমরা তো স্বাধীন একটা দেশ, আমাদের আবার অন্য রাষ্ট্রের সাথে এত নীতি নির্ধারণের বা সম্পর্ক করলেই তো ঝামেলা, কি দরকার? তো এইটা বলতে হয় যে দেখো, যে আমরা যেরকম স্বাধীন মানুষ, প্রত্যেকটা মানুষ আমরা স্বাধীন, প্রত্যেকটা মানুষের সব রকম কাজ করার সক্ষমতা রয়েছে, কিন্তু আমরা কিন্তু কোনো মানুষ একা বাস করতে পারি না, কোনোভাবেই সম্ভব না। আমরা যদি একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা করি, আমরা কয়েক হাজার পেশাজীবী মানুষের সঙ্গে যুক্ত। মানে আমরা সকাল থেকে শুধু যদি তুমি খাবার সাইডটাই দেখো যে আমরা কি কি খাচ্ছি এবং এর সঙ্গে কত ধরনের মানুষ যুক্ত। এই যে একটা ক্লাস নিচ্ছি, এর সঙ্গে কত ধরনের পেশাজীবী মানুষ যুক্ত। কাজেই আমরা যতই বলি না কেন মানুষ স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা প্রতি মুহূর্তে একে অপরের উপর নির্ভরশীল। ঠিক তেমনি কোনো রাষ্ট্রও বিশ্বের বুকে যত শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন, বিশ্বের বুকে একা টিকে থাকতে পারে না। যদি এটাই হতো, তাহলে আমাদের স্বপ্নের দেশ, তোমাদের স্বপ্নের দেশ কোনটা? আমরা যদি এক কথায় বলি যে তোমরা কোথায় যেতে চাও, তোমরা একবারে বলবে আমরা আমেরিকায় যেতে চাই। তাহলে কি হতো? যে আমেরিকা এখন অনেক শক্তিশালী একটা রাষ্ট্র, হ্যাঁ, তাহলে আমেরিকার তো আর কোনো চিন্তা নাই, আমেরিকা এখন খাবে দাবে ঘুমাবে, তার তো আর অন্য কিছু মেনটেন করার দরকার নেই। একটা কথা মনে রাখবে যে আমি যে জায়গাটায় পৌঁছাবো, যে অবস্থানে পৌঁছাবো, সেই অবস্থানটা ধরে রাখা, সেই অবস্থানে পৌঁছানোর চেয়ে কোনো অংশেই কম নয়। যেমন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমরা জানি, এটা একটা প্রবাদ আছে। সত্যিকার অর্থেই তাই। যে কোনো সম্পর্ক যদি মনে করো, সম্পর্কেও কিন্তু চর্চা করতে হয়, সম্পর্ক যত্ন করতে হয়, নারিশ করতে হয়। একটা গাছে যেরকম জল দিতে হয়, সার দিতে হয়, ঠিক তেমনি একটা সম্পর্কেও বিভিন্ন ধরনের যত্নের প্রয়োজন হয়। ঠিক তেমনি আমরা যেরকম বললাম যে কখন কার কোন প্রয়োজনে কাকে কাজে লাগবে, এটা যেমন আমি জানি না, এই জন্য আমাদের প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা উচিত। ঠিক তেমনি একটা রাষ্ট্র, যত শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন, জানি না আমরা কি জানতাম, আমরা স্বপ্নেও কখনো কল্পনা করতে পেরেছি যে এরকম একটা ক্ষুদ্র ভাইরাস সারা বিশ্বকে দাবিয়ে রাখবে। আমেরিকার মতো দেশকে, মানে বিশ্বের যত শক্তিশালী রাষ্ট্র আছে, মনে হয় যত শক্তিশালী রাষ্ট্র তাদের মানে আক্রমণটা মনে তত বেশি হয়েছে। তোমরা চারদিকে তাকিয়ে দেখো, অবস্থাটা দেখো। কাজেই কোনো কিছুই চিরস্থায়ী না, নাথিং ইজ পার্মানেন্ট। আমাদেরকে, আমরা যে যেখানে আছি সেই অবস্থানটাকে ধরে রাখার জন্য আমাদের কিন্তু নিরন্তর কাজ করে যেতে হবে। তো আমরা যখন, বাংলাদেশ যখন স্বাধীন হলো, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলতে, পররাষ্ট্রনীতি বলতে কি বুঝি? যে পররাষ্ট্রনীতি হলো একটা দেশের নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রেখে একটি রাষ্ট্র বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে যে সুসম্পর্ক বজায় রাখে, সেটাই হলো পররাষ্ট্রনীতি। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা কেমন? বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমরা জানি, আমাদের যে সংবিধান, সেই সংবিধানের 25 নং অনুচ্ছেদে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতি হলো ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালিস টু নান। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। আমাদের কারোর সঙ্গে শত্রুতা করার কোনো দরকার নেই। এই বিষয়ে তোমাদেরকে একটি জিনিস একটু মনে করিয়ে দিতে চাই, হয়তো আগেও কোনো আলোচনায় বলে থাকতে পারি। সেটা হলো যে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তোমরা খুব ভালো করে জানো যে আমাদের 1971-এ যদি আমরা বিভিন্ন দেশের সহযোগিতা না পেতাম, তাহলে আমাদের একার পক্ষে হয়তো আমাদের এতটা তাড়াতাড়ি স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো না। আমরা সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা পেয়েছি, আমরা
ভারতের সহযোগিতা পেয়েছি, আমরা অসহযোগিতা পেয়েছি কার? মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হলো, এরপরে বাংলাদেশ যখন মানে জোটে অন্তর্ভুক্তের বিষয়টা আসলো, তখন বিশ্ব দুটা জোটে মানে বিভক্ত। একটা হলো মার্কিনপন্থী, আর একটা হলো সোভিয়েত ইউনিয়নপন্থী। একটা হলো ন্যাটো সামরিক জোট, আর একটা হলো ওয়ারশো। বাংলাদেশ কি করলো? বাংলাদেশ কোনো জোটের অন্তর্ভুক্ত হলো না, কারণ আমরা যদি জোটের অন্তর্ভুক্ত হতে যাই আমাদের অবশ্যই সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে হয়, কারণ সোভিয়েত ইউনিয়ন সরাসরি আমাদেরকে সহযোগিতা করেছে। আর অন্য দেশের কথা তো বললাম। কিন্তু আমরা কিন্তু তখন জানতাম না। তো একজন রাজনৈতিক নেতার দূরদর্শিতা যদি তোমরা একটু চিন্তা করো, যে তিনি একজন সঠিক বিচক্ষণ নেতা বা উপযুক্ত শাসক হতে পারেন, যিনি দূরটাকে দেখতে পারেন। আমরা জানি অনেক মনীষী, অনেক রাষ্ট্রবিজ্ঞানী, অনেক দার্শনিক মানে আজকে থেকে কয়েক হাজার পরে কি ঘটতে পারে সেই বিষয়গুলিকে তারা উপলব্ধি করতে পারে, এই জন্যই তারা মহামানব। তো কি হয়েছিল যে সোভিয়েত, আমরা কিন্তু তখন জানতেও না, মানে চিন্তাও করতে পারি নাই যে 1991 এসে সোভিয়েত ইউনিয়ন এরকম ভেঙে যাবে। তা আমরা যদি তখন সোভিয়েত ইউনিয়নের জোটে অন্তর্ভুক্ত হতাম, আমরা কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষে পরিণত হতাম। কি দরকার? আমরা কি করেছি, আমাদের সরকার প্রধান তখন কি করেছে, কোনো জোটের অন্তর্ভুক্ত না হয়ে নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন বলতে আমরা যেটা বুঝে থাকি, আমরা সেটার অন্তর্ভুক্ত হয়েছি। তাহলে আমাদের পররাষ্ট্রনীতি হলো সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। তো এই বিষয়টাকে আমরা মাথায় রেখে দেখো বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতিসমূহ কি কি? সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অভ্যন্তরীণ সমৃদ্ধি অর্জন, রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা, স্বাধীন ও জোট নিরপেক্ষ বৈদেশিক নীতি, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, শান্তি ও সহযোগিতার নীতি, আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তার নীতি। এই বিষয়গুলির মধ্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল যে স্লোগান, মূল যে বৈশিষ্ট্য, সেগুলি আমরা ধরতে পেরেছি। তাই আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমার নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় থাকবে, আমি শান্তিপূর্ণভাবে সকল রাষ্ট্রকে আশেপাশে নিয়ে আমি শান্তিপূর্ণ অবস্থান করব, এবং অন্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়ে আমি কি করব, আমার বিভিন্ন সেক্টরগুলিকে উন্নয়নের চেষ্টা করব। এবং অন্যান্য রাষ্ট্র কি করতে পারে, আমার দেশের যে সমৃদ্ধ মানে পজিটিভ দিকগুলি বা যে সাইডগুলিতে আমরা অলরেডি সক্ষমতা বা উন্নয়ন করতে পেরেছি, কিভাবে করলাম সেই ধারণাগুলি তারা নিতে পারে। সেগুলি বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারে, আমরাও বিভিন্ন দেশের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি। কিন্তু আমাদের মধ্যে যদি সেই সুসম্পর্কটা না থাকে, তাহলে এই আদান প্রদানটা হয় না, ইন্টারেকশনটা হয় না। ইন্টারেকশন হলো যে সুসম্পর্কের মধ্য দিয়ে একটা দেশ, মনে করো যে আমরা সার্কের কথা যদি বলি, আমরা আসিয়ানের কথা বলি, আমরা বিভিন্ন জোটের কথা বলতে পারি। তো এই জোটগুলি কি হয়েছে যে সার্কের এখন বর্তমানে 8টা দেশের মধ্যে যে মানে একটা দেশ হতে পারে যে অর্থনৈতিকভাবে প্রচণ্ড মানে রিচ, আরেকটা দেশ হতে পারে শিক্ষায় অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ, আরেকটা দেশ হতে পারে রাজনৈতিকভাবে স্থিতিশীল। তো এই এই পলিসিগুলি কিভাবে তারা অর্জন করলো বা কিভাবে তারা একটা মানে পর্যায়ে পৌঁছালো, সেগুলি নিশ্চয়ই কিন্তু নীতি নির্ধারণের বিষয় আছে, যে বিষয়গুলি যে কোনো দেশ, যে কোনো দেশের মধ্যে ভালো দিকগুলি আমরা একে অপরের মধ্যে আদান প্রদান করে আমরা প্রত্যেকে, যেরকম ব্যক্তি পর্যায়ে, তো আমি তোমাদেরকে যেটা বলি যে তোমরা যদি 4-5 জন বন্ধু মিলে যে একটা জোট করো, যে আমরা একটা বন্ধুত্ব, একটা পড়াশোনার একটা জোট করলাম, বিসিএস এর প্রস্তুতি নিব 4-5 জন মিলে, একজন ইংরেজিতে ভালো, একজন বাংলায় ভালো, একজন ম্যাথমেটিক্সে ভালো, একজন জেনারেল নলেজে ভালো, এরকম বিষয়গুলি এক একজন এক একটাতে ভালো হলে তোমরা যখন সমন্বিতভাবে পড়াশোনা করবে, তখন একজনের ভালোটা আরেকজনের মধ্যে কিভাবে তুমি গ্রহণ করবে সেইটা তোমাকে বুঝতে হবে। ঠিক তেমনি এইরকমই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে জোটসমূহ রয়েছে, এই জোটসমূহের মধ্যে সুন্দর করে আদান প্রদান হবে।
আমাদের সবচাইতে বড় আন্তর্জাতিক জোট হলো জাতিসংঘ। এই জাতিসংঘ আমাদের বাংলাদেশের সদস্য। এই যে এখন সম্মেলন চলছে, বিভিন্ন অধিবেশনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে এখন যেরকম আমাদের সবচেয়ে বড় যে আলোচ্য বিষয় সেটা হলো করোনা পরবর্তী পদক্ষেপ। বিভিন্ন সেক্টরগুলি যে পিছিয়ে পড়লো, এগুলিকে কিভাবে আবার আমরা নতুন নতুন কার্যক্রমের মধ্য দিয়ে, নতুন নতুন নীতি প্রণয়নের মধ্য দিয়ে আমরা আবার আগের অবস্থায় যেতে পারি। তো বিভিন্ন দেশ যে বিভিন্ন পলিসিগুলি গ্রহণ করছে, সেখান থেকে যদি আমরা কিছু জানতে পারি, বা আমাদেরও কোনো পলিসি যদি তারা মনে করে যে না এই পলিসিটা তারা নিতে পারে। আমাদের দেশ তো এখন অনেকভাবে আলোচিত, ক্রিকেট থেকে শুরু করে আমাদের অনেকগুলি সেক্টরে আমরা বিশ্বের কাছে এখন মানে আলোচনার একটা পর্যায়ে পৌঁছে গেছি। তো এই বিষয়গুলি যখন আমরা কি করি, মনে করো তোমার এক পরিচিত একজন বিসিএসে ভালো একটা ক্যারিয়ারের চান্স পেল, তখন তোমার জানতে ইচ্ছা করবে না, আচ্ছা কিভাবে পড়াশোনা করলো, কিভাবে সে এত বড় একটা অর্জন করলো। এটার পেছনে তো বিশাল একটা ইতিহাস, বিশাল একটা ধারাবাহিকতা। তো এরকমই ঠিক একটা রাষ্ট্রও যখন কোনো একটা সেক্টরে একটা বড় কৃতিত্ব অর্জন করে, তখন কিন্তু সেই বিষয়গুলি আলোচনায় প্রত্যেক দেশে একটা আলোচনার বিষয়বস্তু হয় যে আমরাও তো এই সেক্টরগুলি উন্নত করতে পারি। কাজে উন্নতির কোনো শেষ নেই। আমি যেটা বললাম যে এটা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন। কাজে এটা একটা মানে চলমান প্রক্রিয়া। যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন এই প্রক্রিয়াগুলি চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। এরপর আমরা দেখি যে আমরা দেখলাম যে এখন বুঝলাম যে আমরা সবগুলি আলোচনার মধ্যে চলে আসছে যে রাজনৈতিক স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা। আমরা ভৌগোলিক যে বিষয়টা, আমাদের যে সার্বভৌমত্ব, এই বিষয়ে আমাদের কোনো ছাড় নাই। আমাদের যা আছে এটাকে আমাদের রেসপেক্ট রেখে এটার প্রতি আমরা কিভাবে এটার মান মর্যাদা সমুন্নত রাখতে পারি, সেটা আমাদেরকে মাথায় রেখে আমরা সম্পর্ক করব। এমনভাবে আমরা সম্পর্ক করব না যাতে যে কোনো দেশ যে কোনো সময় আমার দেশের বিষয়ে কথা বলতে পারে বা মতামত ব্যক্ত করতে পারে। সেই বোল্ডনেসটা, সেই সাহসিকতাটা আমাদের মধ্যে থাকতে হবে। এবং কখন থাকবে? যখন আমি বিভিন্ন ক্ষমতা আমি অংশীদার হব এবং আমি আরও মানে অনেক বিষয় সম্পর্কে জানবো, আমি অনেক বিষয়ে সমৃদ্ধ হব, বিভিন্ন সেক্টরগুলি এমন উন্নত করবো, তখন কিন্তু আস্তে আস্তে এই প্রক্রিয়াটা মানে আরও সামনের দিকে যাবে। মানে উন্নয়নের কোনো নির্দিষ্ট মাত্রা নেই যে এই জায়গাটায় পৌঁছালে আমরা উন্নয়নের চূড়ান্ত শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কাজে আমরা মানে প্রতিনিয়ত কি চাই, আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানটাকে ধরে রেখে আরও আমরা সামনের দিকে এগোতে চাই। তো এই হলো আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি। আর বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ কী কী, এইমস অ্যান্ড অবজেক্টস। দেখো এখানে কয়েকটা আমি লিখেছি, আমি যেটা তোমাদেরকে বলেছি, তোমরা যদি মনে করো যে এই কয়েকটার বাইরেও আমি র্যান্ডম স্যাম্পলিংয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে এখানে তুলে ধরেছি, এর সঙ্গে তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলিকে এই পয়েন্ট আকারে নিয়েছি, সেটা হলো আত্মরক্ষা এবং নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় শক্তি সংরক্ষণ এবং বৃদ্ধি, জাতীয় মর্যাদা বৃদ্ধি। প্রথমটা দেখো, আত্মরক্ষা ও নিরাপত্তা। আমি যে কথাটা বললাম যে এই যে পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে আমি অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবশ্যই আমরা মেনটেন করব, কিন্তু আমাদের মর্যাদার মানে ক্ষুণ্ণ হতে পারে, আমাদের আত্মরক্ষায় কোনো ধরনের কোনো মানে হুমকি তৈরি করতে পারে, এই ধরনের কোনো সম্পর্কে আমরা কখনো জড়াবো না। এবং আমাদের অবশ্যই অর্থনীতির উন্নয়নটা, কারণ আমরা একটা উন্নয়নশীল দেশের থেকে একটু একটু করে আমরা সামনের দিকে এগোচ্ছি, আমাদের অর্থনীতিকে কিভাবে চলমান রাখা যায়, কিভাবে অর্থনীতির চাকাটা বেগবান হবে, আরও আমরা দ্রুত উন্নয়ন, কারণ আমরা অধিক জনসংখ্যার দেশ। কাজে আমাদের অন্য দেশের সঙ্গে তুলনা করলে হবে না, আমাদেরকে এই জনসংখ্যাকে আমাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে। এই জন্য অর্থনীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। জাতীয় শক্তি সংরক্ষণ এবং জাতীয় শক্তি, দেখো জাতীয় শক্তি, আমি একটা উদাহরণ দিই। মনে করো আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ, আমাদের সমুদ্র সীমা, আমাদের সমুদ্রের নিচে অনেক তলদেশে, সমুদ্রের তলদেশে অনেক সম্পদ লুকিয়ে আছে, মানে গুপ্ত অবস্থায় আছে। এই সম্পদগুলি
যখন বিশ্ববাসী অনেক শক্তিশালী রাষ্ট্র যখন জেনে যাবে, তখন কি হতে পারে, আমাদের সম্পদের দিকে লোভ থাকতেই পারে। বিভিন্ন রকম প্রক্রিয়ায় তারা এই সম্পদগুলি বিভিন্ন ধরনের টোপ ফেলে, বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে, বিভিন্ন প্রজেক্টের কথা বলে আমাদের এই সম্পদগুলিকে তারা হাতিয়ে নিতে চাইতে পারে। তো এই ক্ষেত্রে যে কূটনীতি বলি আর পররাষ্ট্রনীতি বলি, আমাদের দেশের মানে বিচক্ষণ ব্যক্তিসমূহকে যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত, তাদেরকে অনেক শক্তিশালী রোল প্লে করতে হবে। তাদেরকে বুঝতে হবে যে তাদের মূল উদ্দেশ্যটা কি। আমাদের এই যে অফুরন্ত, এটা আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছে। আমরা ভৌগোলিক অবস্থান সূত্রে অনেক কিছু পেয়েছি। আমাদের যে জমি, আমাদের যে মাটি, সেটা হলো সোনার চেয়ে খাঁটি। আমরা নিজের অজান্তেই একটা ফলের বীজকে ফেলে দিচ্ছি, একটা ফুল গাছের একটা বীজ পড়ে আছে, মানে মাইলের পর মাইল হয়তো আমাদের গাছ হয়ে যাচ্ছে, ফল ফুলে ভরে আছে চারদিক, কারণ আমাদের মাটিটা এরকম খাঁটি। কিন্তু তোমরা যদি একটু উন্নত বিশ্বের দিকে তাকাও, তাদেরকে ওই অল্প জায়গার মধ্যে ওই উর্বর মাটি তো দূরের কথা, তাদেরকে সেই নর্মাল পরিস্থিতি করে, নর্মাল জমি তৈরি করে সেখানে ফসল ফলানো বা কোনো কিছু উৎপাদন করা তাদের জন্য অনেক বেশি কঠিন, যেটা আমরা মানে এটা বলতে পারো জন্মসূত্রে আমরা একটা পেয়ে গেছি। তো এই বিষয়গুলিকে আমরা যে ঈশ্বর প্রদত্ত কিছু প্রাকৃতিক সম্পদ আমরা পেয়েছি, এগুলিকে ধরে রাখা এবং এগুলিকে কিভাবে আরো বেশি মানে বিভিন্নভাবে এগুলিকে বিভিন্ন ধরনের জোটের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন নীতি নির্ধারণের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একত্রিত হয়ে কিভাবে এই বিষয় মানে এই সম্পদগুলিকে আমরা যথাযথ ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা অনেক বেশি লাভবান হতে পারি। সেই জন্য আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যে আমরা যেন কোনো ভুল পদক্ষেপ না নিই। আমাদের এই সম্পদ যেন মানে আমরা কোনো প্রলোভনে ফাঁদে পড়ে আমরা অন্য দেশের হাতে আমরা বিলিয়ে না দিই। দেখো, জাতীয় শক্তি, জাতীয় মর্যাদা, মানে আমি যদি মানে একটা মানুষ যদি নিজেকে সম্মান করতে না পারে, সে কিন্তু অন্যের কাছ থেকে সম্মান আশা করতে পারে না। বা আমরা কি বলি যে আমি যদি অন্যজনকে সম্মান করি তাহলে আমি সম্মানটা পাবো। কাজে আমার দেশকে আমাকেই প্রথম সম্মানের জায়গাটায় রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং আমার দেশের ভাবমূর্তি এমনভাবে অন্য দেশের কাছে তুলে ধরতে হবে যাতে ওই দেশ আমার দেশকে সম্মান করতে বাধ্য হয়। তো এই বিষয়গুলিকে আমরা যখন মানে গুরুত্ব সহকারে বুঝবো এবং এই বিষয়গুলির সঙ্গে যে বিচক্ষণ মানুষগুলি, যে কূটনীতিক যারা আছেন, পররাষ্ট্রনীতি যারা নির্ধারণ করছেন এবং এটা যারা রক্ষা করছেন, তারা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বুদ্ধিমান। আমরা আশা করব যে তারা অবশ্যই যথোপযুক্ত পদক্ষেপ এই বিষয়ে গ্রহণ করবে, যাতে আমার দেশের মর্যাদা কখনোই অন্য দেশের কাছে হানি না হয়, বরঞ্চ দিন দিন যেন আমাদের দেশের মর্যাদা বৃদ্ধি পায়। তো আমরা খুব সহজ একটা টপিক, খুব মজার একটা টপিক আমি আলোচনার চেষ্টা করলাম, তোমাদেরকে কিছু গাইডলাইন দিলাম। এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন থাকতে পারে। তোমরা যদি পুরো বিষয়টাকে সুন্দর করে আয়ত্ত করে নাও, এখান থেকে যে প্রশ্নই থাকুক, যেভাবেই থাকুক, তোমরা লিখতে পারবে আশা রাখি। আমি আশা করব তোমরা মন দিয়ে আমার ক্লাসটা একবার শুনবে এবং এই জন্য যা যা আমি করণীয় তোমাদের বলে দিলাম, এই বিষয়গুলি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো এবং নোট করে নাও, তাহলে কি হবে, এই টপিক থেকে যে প্রশ্নই আসুক না কেন, যেভাবে আসুক না কেন, তোমরা খুব সুন্দর করে উত্তর দিতে পারবে এবং পরবর্তীতে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও তোমরা এখান থেকে বিভিন্ন ক্লু পেয়ে যাবে, উপকৃত হবে। তো আমি আশা করবো তোমরা সবাই মন দিয়ে এই ক্লাসটা শুনবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা।